হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং হিস্ট্রিপিডিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। অর্থাৎ আজকে আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা যেই ব্যক্তির উপরে ক্লাস করব বা যেই ব্যক্তির উপরে আমরা আলোচনা করব, তাকে তোমাদের সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা ছোটবেলা থেকেই তার নাম শুনে আসছো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের যত উজ্জ্বল নক্ষত্র আছে, তার মধ্যে অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন ভগৎ সিং। তো এনাকে নিয়েই আমরা আজকে ক্লাস করব। এনার জন্ম, ছোটবেলার জায়গাটা আমরা পড়বো, এনার কিরম ভাবে বড় হয়ে ওঠা সেই জায়গাগুলো আমরা দেখব, এনার রেভলিউশনারি মুভমেন্টে কিরম ভাবে জয়েন করা, আমরা পুরোটা আজকের ক্লাসে কভার করব। তো সকলে একটু মন দিয়ে ক্লাসটা করবে। ভারত মাতার এই বীর সন্তান অর্থাৎ ভগৎ সিং এর এই ক্লাসটা তোমরা করবে এবং আশা করি এই ক্লাসটা থেকে তোমাদেরকে অনেক নতুন নতুন তথ্য আমরা দিতে পারবো, যে তথ্যগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, চলো আমরা ক্লাস করি ভগৎ সিং। ক্লাসটা শুরু করি ভগৎ সিং। প্রথমেই আমাদের জানতে হবে যে ভগৎ সিং কোথায় জন্মেছিলেন, ওনার জন্ম কোথায় হয়েছে। দেখো, উনি তোমার হচ্ছে যে পাঞ্জাব প্রভিন্সে, মানে পাঞ্জাব প্রদেশে, অবিভক্ত ইন্ডিয়ার পাঞ্জাব প্রভিন্সে তোমার লালপুর ডিস্ট্রিক্টে বাঙ্গা নামক গ্রাম, BANGA, বাঙ্গা নামক গ্রামে উনি কিন্তু 1907 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ওনার কিন্তু জন্ম হচ্ছে। 1907 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ওনার জন্ম হচ্ছে লালপুর ডিস্ট্রিক্টের বাঙ্গা নামক বাঙ্গা নামক গ্রামে ওনার কিন্তু জন্ম হচ্ছে। আচ্ছা, একটা জিনিস একটু তোমাদেরকে বলে নিতে, সেটা হচ্ছে যে লালপুর এটা কিন্তু বর্তমানে ফয়জালাবাদ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আগে এটার নাম ছিল হচ্ছে তোমার লালপুর, এখন এটা ফয়জালাবাদ ডিস্ট্রিক্ট। এটা এখন বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে। ঠিক আছে, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে। তো আমরা দেখতে পাই যে 1907 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করছেন এবং ওনার পিতা মাতার নাম আমি একটু তোমাদেরকে বলে নিই। ওনার পিতার নাম ছিল হচ্ছে কিষান সিং সিন্ধু এবং ওনার মাতার নাম ছিল হচ্ছে বিদ্যাবতী। কিষান সিং সিন্ধু এবং মাতা বিদ্যাবতী, এনাদের টোটাল 7 জন সন্তান ছিলেন। 4 জন পুত্র এবং 3 জন পুত্রী। তো তার মধ্যে সেকেন্ড চাইল্ড ছিলেন হচ্ছেন এই ভগৎ সিং। ঠিক আছে, তো আমরা যেটা দেখতে পাই যে উনি প্রথমেই তোমার হচ্ছে যে DAV স্কুলে আর কি উনি জয়েন করছেন, যেটা আর্য সমাজের দ্বারা আর কি অপারেট হতো। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই 1923 খ্রিস্টাব্দে উনি কিন্তু তোমার হচ্ছে যে ন্যাশনাল কলেজ, লাহোরের ন্যাশনাল কলেজে উনি কিন্তু জয়েন করছেন। এই লাহোরের ন্যাশনাল কলেজটা এটা আর কি তৈরি করেছিলেন হচ্ছে তোমার লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায়। লালা লাজপত রায় এটা 2 বছর আগে, অর্থাৎ 1923-এ উনি মানে এখানে জয়েন করছেন। 1921 খ্রিস্টাব্দে ন্যাশনাল কলেজটা উনি মানে তৈরি করেছিলেন এই কারণেই যে সেই সময় 1921 খ্রিস্টাব্দে তোমরা সকলেই জানো যে নন কোঅপারেশন মুভমেন্ট চলছিল। ঠিক আছে, নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ তোমার অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনে গান্ধীজিকে রেসপন্স করে তোমার হচ্ছে যে লালা লাজপত রায় এই কলেজটা কিন্তু উনি তৈরি করেছিলেন লাহোরে। ঠিক আছে, তো আমরা যেটা দেখতে পাই যে ছোটবেলা থেকেই ওনার মনের মধ্যে তোমার কান্ট্রিকে নিয়ে এবং তোমার কান্ট্রিকে নিয়ে এবং মানে দেশের স্বাধীনতা বা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা, এই জায়গাটা কিন্তু বা এই সেন্সটা কিন্তু ওনার মধ্যে ছোটবেলা থেকেই স্ট্রং ছিল। ঠিক আছে, এবং এটা হওয়ার পেছনে কারণ ছিল ওনার ফ্যামিলি। দেখো, ওনার পিতা এবং ওনার কাকা, হ্যাঁ, ওনার পিতা হচ্ছে তোমার কিষান সিং সিন্ধু এবং ওনার কাকা হচ্ছে তোমার অজিত সিং। এনারা দুজনেই কিন্তু প্রোগ্রেসিভ পলিটিক্স এর সাথে অ্যাক্টিভলি যুক্ত ছিলেন। ঠিক আছে, তো যার জন্য ছোটবেলা থেকেই ওনার মনের মধ্যে কিন্তু এই কান্ট্রির প্রতি ডিভোশন, প্যাট্রিয়টিজম, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে থেকে বা দেশ মাতৃকার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, আচ্ছা,
তো ফ্যামিলি মেম্বাররাও আমরা দেখছি, আমরা তোমাদেরকে বললাম যে বিভিন্ন ফ্রিডম মুভমেন্টের সাথে ওনারাও যুক্ত ছিলেন, এবং বিভিন্ন রেভলিউশনারি মুভমেন্টের সাথে ওনারা যুক্ত ছিলেন। বিশেষ করে ওনার কাকা এবং ওনার মানে পিতা, ওনার কাকার নাম হচ্ছে অজিত সিং, এনারা দুজনেই আর কি এতে যুক্ত ছিলেন। ঠিক আছে, এনারা মানে বললাম তোমাদের প্রোগ্রেসিভ পলিটিক্স এর সঙ্গে যুক্ত ছিলেন এবং রেভলিউশনারি বিভিন্ন মুভমেন্টের সাথেও কিন্তু এনারা যুক্ত ছিলেন। এবারে আমরা জানবো ভগৎ সিং এর ইনিশিয়াল ডে এর কিছু কথা। যখন উনি অনেক ছোট, অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে, যখন মাত্র 13 বছর বয়স ওনার, 12-13 বছর বয়স, সেই সময় আমরা দেখছি যে গান্ধীজির একটা বিখ্যাত মুভমেন্ট, অর্থাৎ নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলন কিন্তু এই সময় শুরু হচ্ছে। এবং অ্যাক্টিভলি আমরা দেখতে পাই যে এই মুভমেন্টটা কিন্তু ভগৎ সিং ওই ছোট অবস্থাতেই, ভগৎ সিং কিন্তু তোমার হচ্ছে যে পার্টিসিপেট করেছিলেন। উনি, আমি তোমাদেরকে যেটা বললাম যে অনেক ছোটবেলা থেকেই ওনার মনের মধ্যে দেশমাতৃকার প্রতি ভালোবাসা, এই জায়গাটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই ওনার মনের মধ্যে গ্রো করেছিল। আমরা দেখতে পাই যে অ্যাক্টিভলি উনি মানে এতে তো জয়েন করলেনই, এবং ওনার যে ব্রিটিশ রাজের প্রতি বা ব্রিটিশারদের প্রতি যে ওনার যে হেট বা ওনার যে ঘৃণা, সেই ঘৃণাটাকে প্রদর্শন করবার জন্য আমরা দেখলাম যে উনি বই পুড়িয়ে দিয়েছিলেন। যে বইগুলোকে রেকমেন্ড করেছিল হচ্ছে তোমার এই ব্রিটিশারদের দ্বারা রেকমেন্ডেড বুকস উনি কিন্তু পুড়িয়ে দিয়েছিলেন এই ছোট বয়সে। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার আহ চৌরি চৌরা ঘটনার পর 1922 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরা ঘটনার পর আমরা দেখতে পাই যে নিজের অহিংস আন্দোলনে হিংসার প্রবেশ ঘটছে দেখে গান্ধীজি কিন্তু এই মুভমেন্টকে কিন্তু তোমার হচ্ছে যে করে দেন, বন্ধ করে দেন। ঠিক আছে, এবং এই সময় থেকেই আমরা দেখতে পাই যে রেভলিউশনারি ন্যাশনালিজমের দিকে কিন্তু ধীরে ধীরে ভগৎ সিং কিন্তু তোমার হচ্ছে যে শিফট করতে থাকে। ঠিক আছে, ভগৎ সিং কিন্তু শিফট করতে থাকে। উনি বুঝে যান যে এই রেভলিউশনারি মুভমেন্টের মাধ্যমেই এই ইংরেজ শাসন থেকে আমরা মুক্তি পেতে পারি। আর তার থেকেও বড় কথা, উনি ওনার ওনার যে এই পার্টিসিপেট করা, এই যে তোমার এনসিএম মুভমেন্টে, নন কোঅপারেশন মুভমেন্টে ওনার যে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, তারপরে হচ্ছে তোমার আহ পরবর্তীকালে যে ওনার যে রেভলিউশনারি ন্যাশনালিজমের দিকে ঘুরে যাওয়া, ও এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে বা এইসব ঘটনার পেছনে ওনাকে সব থেকে বেশি যেটা তোমার হচ্ছে যে এফেক্ট করেছিল, সিরিয়াসলি এফেক্ট করেছিল, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ওনার মনের মধ্যে কিন্তু বিশাল এফেক্ট ফেলেছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি যে উনি কিন্তু তোমার হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ রেভলিউশনারি তোমার হচ্ছে যে ন্যাশনালিজমের দিকে উনি যখন শিফট করে গেলেন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে উনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত করেছিলেন। ঠিক আছে, আশফাকুল্লাহ খান, তারপর হচ্ছে রামপ্রসাদ বিসমিল, এটার সাথে 1924 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1924 খ্রিস্টাব্দে তোমরা বুঝতেই পারছো ওনার বয়স মাত্র তখন 17 বছর। সেই সময়তেই কিন্তু উনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন। এবং আমরা যেটা দেখতে পাই ভগৎ সিং পরবর্তীকালে, এটা তোমাদের এক্সামে খুব আসে, নওজওয়ান ভারত সভা বা ভারত নওজওয়ান সভা, এটা কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে তৈরি করেছিলেন 1926 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই নওজওয়ান ভারত সভা গঠনের পেছনে তোমার ভগৎ সিং এর যে মেইন আর কি, এটা যেটা ছিল মেইন যে আর কি ইন্টেনশন যেটা ছিল, সেটা হচ্ছে যে তোমার ফার্মার এবং ওয়ার্কিং ক্লাসের মানুষদেরকে এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করা, এবং তাদেরকে আর কি ব্রিটিশদের বিরুদ্ধে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে তাদেরকে আর কি তোমার হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে তাদেরকে আর কি প্রয়োগ করা। তো মেনলি উনি যেটা চেয়েছিলেন যে এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসে, ব্রিটিশ বিরোধী এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসে তোমার হচ্ছে যে ওয়ার্কিং ক্লাস এবং ফার্মার ক্লাসের মানুষরা আর কি যুক্ত হোক, বা কৃষকরা আর কি যুক্ত হোক, এবং তারা তাদের দাবি দাওয়াটা বুঝে নিক, বা তারা মানে মানে এই মুভমেন্টের সাথে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত হোক রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর সাথে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 বছর পর, অর্থাৎ আহ নওজওয়ান সভার তৈরির 2 বছর পর, অর্থাৎ 1928 খ্রিস্টাব্দে
আমরা দেখতে পারি HSRA, হাসরা, বা তোমার হচ্ছে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা গঠন করছে। এটা কে কে গঠন করেছিল? ভগৎ সিং ছিলেন, তোমার ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, এই সুখদেব এবং চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ, সুখদেব এবং ভগৎ সিং এনারা মিলে এটা তৈরি করেছিলেন, এবং অন্যান্য লিডাররাও ছিলেন, রাজগুরু ছিলেন, বা তোমার ওই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনেরও অনেক সদস্যরা ছিলেন, যারা সকলে মিলে এটা আর কি তৈরি করেছিলেন। আমরা যেটা দেখতে পাই যে এই অ্যাসোসিয়েশনটা তোমার বন্ধ হয়ে যায়, বা এই অ্যাসোসিয়েশনের যে কার্যকলাপ সেটা বন্ধ হয়ে যায় চন্দ্রশেখর আজাদের তোমার হঠাৎ করে যে ওনার যে আর কি মৃত্যু হয়। মানে হঠাৎ করে ওনার মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না। ওনাকে কিন্তু পুলিশ এনকাউন্টারে উনি কিন্তু মৃত্যু হয়ে মানে মারা গেছিলেন, তোমার এলাহাবাদের আজাদ পার্কে। ঠিক আছে, এলাহাবাদের চন্দ্রশেখর আজাদ পার্কে 1930 খ্রিস্টাব্দে ওনার আর কি মৃত্যু হচ্ছে। তো সেই সময় উম, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এনারা জেলে, আমি বলছি এই জায়গাগুলোতে আমরা আসছি মানে ডিটেলসে। তো এই অ্যাসোসিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রশেখর আজাদের মৃত্যুর পর কিন্তু হয়ে যায়, মানে এদের কার্যকলাপটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়েছে। এবারে আমরা দেখবো যে ফ্রিডমে তোমার হচ্ছে যে ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে ভগৎ সিং এর কন্ট্রিবিউশন কি কি ছিল। ভগৎ সিং এর কন্ট্রিবিউশন কি কি ছিল? দেখো, অন্যান্য সমস্ত ফ্রিডম ফাইটার্সদের মতো ভগৎ সিংও এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসে তোমার হচ্ছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন, এবং আমরা যেটা দেখতে পাই যে ওনার অবদান কিন্তু এই ফ্রিডম স্ট্রাগলের হিস্ট্রিতে একদম পুরোপুরিভাবে অনস্বীকার্য। ঠিক আছে, এবং ব্রিটিশ গভর্নমেন্টের ওনার যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস যেগুলো ছিল তার মাধ্যমে উনি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের একদম বৃত্তি কমানোর ভিত কিন্তু উনি হিলিয়ে দিয়েছিলেন, বা ভিত কিন্তু উনি নড়িয়ে দিয়েছিলেন ওনার ইয়েগুলোর মাধ্যমে। তো ওনার কন্ট্রিবিউশন গুলো কি কি ছিল সেই ইনসিডেন্ট গুলো আমরা একটু জেনে নিই। প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে ভগৎ সিং কিন্তু তোমার হচ্ছে যে মানে লেফটিস্ট আইডিওলজির বা লেফট উইং বলতে পারি, বা লেফটিস্ট আইডিওলজির রাইটিংস করতেন, বা লেফটিস্ট একটা মনোভাব পাওয়া পণ্য উনি কিন্তু ছিলেন। এবং আমরা দেখতে পাই যে উনি কিন্তু ক্যাপিটালিজম বা তোমার হচ্ছে যে পুঁজিবাদকে উনি কিন্তু তোমার হচ্ছে যে পুরোপুরি মানে একদমই সাপোর্ট করতেন না। ঠিক আছে, এর বিরোধিতা করতেন। আমরা যেটা দেখতে পাই যে উনি বিভিন্ন ক্রিটিক্যাল আর্টিকেলস ব্রিটিশদের বিরোধী বা ব্রিটিশদের চক্ষুশূল হওয়ার পেছনে কারণগুলো দেখো, যে বা ব্রিটিশ ব্রিটিশদের নজরে পড়ার বা ব্রিটিশ গভর্নমেন্টের নজরে পড়ার পেছনে কারণগুলো দেখো, যে উনি কিন্তু তোমার হচ্ছে যে ক্রিটিক্যাল বিভিন্ন আর্টিকেলস লেখা কিন্তু শুরু করেছিলেন। ঠিক আছে, যখন থেকে উনি আর কি রেভলিউশনারি ন্যাশনালিজমের দিকে বা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর দিকে উনি যখন ঝুঁকে পড়েন, তো সেই সময় থেকেই আমরা দেখি যে উনি ব্রিটিশ বিরোধী বিভিন্ন আর্টিকেলস কিন্তু এই সময় লেখা শুরু করেন, এবং ক্রিটিক্যাল আর্টিকেলস, এবং আহ, পূর্ণাঙ্গ রূপে এগুলোর হচ্ছে সমালোচনা করা, মানে সমালোচনা করার জন্য সমালোচনা করা বা কোনো ইয়ে নয়, এটা একদম সমালোচনামূলক আর্টিকেলস গুলো উনি করতেন। ঠিক আছে, ক্রিটিক্যাল আর্টিকেলস উনি আর কি এই সময় করতেন, ব্রিটিশ গভর্নমেন্টকে অপোজ করে। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা যেটা দেখতে পেতাম, এবং এই লেখাগুলো উনি তোমার হচ্ছে যে এই ওনার যে আর্টিকেলস গুলো ছিল সেই আর্টিকেলস গুলো উনি ডিস্ট্রিবিউট করতেন সব জায়গায়, যার ফলে পিপলসদের মনে বা সাধারণ মানুষদের মনে অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট কিন্তু গড়ে উঠত। ঠিক আছে, এবং এইখান থেকেই আমরা দেখতে পাই যে ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে উনি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মানে মানে ব্রিটিশ গভর্নমেন্টের কিন্তু উনি নজরে চলে আসেন এই সময় থেকে। অবশ্যই ভালোভাবে নয়। তো এই জায়গাটা মাথায় রাখবে, উনি আর্টিকেলস লিখতেন, এবং ব্রিটিশ বিরোধী বিভিন্ন আর্টিকেলস লিখতেন, এবং সেই আর্টিকেলস গুলোকে উনি জনসাধারণের মধ্যে কিন্তু এও করতেন, সেগুলোকে প্রিন্ট করাতেন এবং সেগুলোকে জনসাধারণের মধ্যে উনি ছড়িয়ে দিতেন, যার ফলে ব্রিটিশ বিরোধী সেন্টিমেন্ট কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে গড়ে ওঠে। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সরাসরি ভাবে উনি আর কি তোমার হচ্ছে যে রেভলিউশনারি মুভমেন্টের সাথে যুক্ত হন, বা ওনার রেভলিউশনারি মুভমেন্ট জীবন সেটা শুরু হয় হচ্ছে তোমার হচ্ছে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে উনি যখন যুক্ত হন। ঠিক আছে,
আমরা দেখতে পাই যে এই সময় উনি তোমার হচ্ছে যে বিভিন্ন সিগনিফিকেন্ট আর্মড বা বিভিন্ন সিগনিফিকেন্ট অস্ত্রশস্ত্রের সাথে উনি সেই সময় পরিচিত হচ্ছেন, এবং বিভিন্ন এক্সপ্লোজিভ আর কি ইউজ করা এই সময় উনি কিন্তু শিখছেন এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার পর। ঠিক আছে, তো এই জায়গাটা মাথায় রাখবে। এবং তারপরে আমরা যেটা দেখতে পাই যে কাকুরির কেসে, হ্যাঁ, ওই কাকুরি যে তোমার ট্রেন যে তোমার এটা করা হয়েছিল, তো কাকুরি কেসে উনি কিন্তু কাকুরি যে তোমার ট্রেন রবারি যেটা হয়েছিল, সে কাকুরি কেসে উনি কিন্তু তোমার হচ্ছে যে জেলে গেছিলেন প্রথমবারের জন্য। ঠিক আছে, প্রথমবারের জন্য উনি জেলে জেলে গেছিলেন। এবং উনি বিদ্রোহী বিদ্রোহী নাম নিয়ে বা বিদ্রোহী ছদ্মনাম নিয়ে এই সময় কিন্তু উনি তোমার হচ্ছে যে বিভিন্ন প্রোঅ্যাক্টিভ আর্টিকেলস লিখতেন। ঠিক আছে, প্রোঅ্যাক্টিভ আর্টিকেলস লিখতেন। এবং বিদ্রোহী মানে হচ্ছে তোমার রিবেল। একটা জিনিস মাথায় রাখবে যে ভগৎ সিং শুধুমাত্র কিন্তু বিভিন্ন তোমার রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতেন তাই নয়, উনি কিন্তু তার সাথে সাথে বিভিন্ন প্রোঅ্যাক্টিভ বা বিভিন্ন ক্রিটিক্যাল আর্টিকেল লিখতেন ব্রিটিশ বিরোধী, যেগুলো মানুষ মননে জনসাধারণের মানুষ মননে যেগুলো স্থান করে নিত বা ব্রিটিশ বিরোধী একটা সেন্টিমেন্ট কিন্তু গড়ে উঠত। ঠিক আছে, এই কাজগুলো উনি করতেন। আমরা দেখতে পাই যে এই সময় কিন্তু উনি বিদ্রোহী সুডোনেম নিয়ে বা বিদ্রোহী ছদ্মনাম নিয়ে উনি কিন্তু প্রোঅ্যাক্টিভ আর্টিকেলস গুলো এই সময় লিখতেন। তারপরে আমরা যেটা দেখতে পাই যে উনি আরেকটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে তোমার লাহোরে দশেরার সময় উনি কিন্তু বোম এক্সপ্লোশনের সাথে উনি কিন্তু ইনভলভ ছিলেন। ঠিক আছে, মানে অ্যাকিউজ করা হয় মানে ভগৎ সিংকে। তো এই বোম এক্সপ্লোশনের সাথে দশেরাতে লাহোরে বোম এক্সপ্লোশনের সাথে উনি কিন্তু ইনভলভ ছিলেন, এটা তোমাকে অ্যাকিউজ করা হয়। আচ্ছা, এবারে আমরা দেখব ভগৎ সিং এর আরো কিছু রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো যেগুলো আমরা উপরে আলোচনা করলাম সেগুলো ছাড়াও আমরা দেখতে পাই যে ভগৎ সিং কিন্তু ফ্রিডম মুভমেন্টের ক্ষেত্রে একটা লার্জ স্কেলে কিন্তু তোমার হচ্ছে যে ভারতের স্বাধীনতা মুভমেন্টের ক্ষেত্রে উনি কিন্তু লার্জ স্কেলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং সেই ইনসিডেন্ট গুলো আমরা এখন ধীরে ধীরে এখানে আলোচনা করব। যেমন আমরা প্রথমেই যেটা দেখতে পাই যে লাহোর কনস্পিরেসি কেস। লাহোর কনস্পিরেসি কেস এটা ইনফেমাস বলা হচ্ছে লাহোর কনস্পিরেসি কেস। তো এটা 1908 খ্রিস্টাব্দে হয়েছিল। এখানে যিনি হত্যা হয়েছিলেন সেটা হয়েছিলেন হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই, জেপি স্যান্ডার্স। এবার ঘটনাটা ভালো করে শোনো। আমরা দেখতে পাই যে 1928 খ্রিস্টাব্দে যখন সাইমন কমিশনের বিরুদ্ধে যখন একটা তোমার মিছিল বেরিয়েছিল, লালা লাজপত রায় সেই মিছিলটাকে আর কি তোমার করছিল, মানে লালা লাজপত রায় আর কি সেই মিছিলটাকে তোমার লিড করছিল। তো সেখানে আমরা দেখতে পাই যে লাঠির আঘাতে লালা লাজপত রায়ের কিন্তু মৃত্যু হয়, লাঠিচার্জ করে। এটা লাঠিচার্জ করেন কারা? না পুলিশরা লাঠিচার্জ করেন, অবশ্যই ব্রিটিশ পুলিশরা। এবং কার অর্ডারে করেন? না এসপি জেমস স্কট। এসপি জেমস স্কটের অর্ডারে আমরা দেখতে পাই যে এই লাঠির আঘাত মানে লাঠি চার্জ করা হয় এবং এই লাঠির আঘাতে লালা লাজপত মৃত্যু হয়। তো এই ঘটনার বদলা নেওয়ার জন্যই তোমার হচ্ছে যে এই প্ল্যানটা সাজানো হয়। অর্থাৎ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এনাদের আর কি মেইন যে তোমার লক্ষ্যটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার এসপি জেমস স্কটকে আর কি হত্যা করা। কিন্তু আমরা দেখতে পাই যে তোমার এই ঘটনার রিভেঞ্জ নিতে গিয়ে মানে ভুলবশত জেপি স্যান্ডার্স, সেই সময় লাহোরের ডিএসপি ছিলেন জেপি স্যান্ডার্স, এনাকে আর কি হত্যা করা হয়। এবং এই পুরো ঘটনাটাকে আমরা দেখতে পাই লাহোর কনস্পিরেসি কেসের নাম দেওয়া হয়। অর্থাৎ লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নিতে গিয়ে আমরা দেখতে পাই যে ওনারা ভুলবশত জেপি স্যান্ডার্সকে আর কি হত্যা করেন, এবং এই কেসের নামই দেওয়া হয় হচ্ছে তোমার লাহোর কনস্পিরেসি কেস। এই ইনসিডেন্টের পর আমরা দেখতে পাই যে তোমার ভগৎ সিং কিন্তু তোমার হচ্ছে যে হয়ে যায়, ভগৎ সিং কিন্তু ওয়ান্টেড হয়ে যায়। মানে বিশাল ভাবে ভগৎ সিংকে সেই সময় আর কি ব্রিটিশরা কিন্তু খুঁজতে থাকে। এবং এই সময় আমরা দেখতে পাই যে উনি কিন্তু তোমার অ্যারেস্টকে অ্যাভয়েড করবার জন্য, নিজের অ্যারেস্টকে অ্যাভয়েড করবার জন্য উনি কিন্তু তোমার হাইড হয়ে থাকেন বা
লুকিয়ে থাকেন, গুপ্ত অবস্থায় থাকেন এই সময়। এর পরের যে ঘটনা, এই লাহোর কনস্পিরেসি কেস, এটা একটু ভালো করে মাথায় রাখতে। তারপরে আমরা দেখতে পাই যে সেন্ট্রাল অ্যাসেম্বলি বোম্বিং কেস। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে আরেকটা ইনসিডেন্ট, এই কাকুরি কনস্পিরেসি কেস যখন একদম এতে, তো সেইরকমই একটা সময় 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল আমরা দেখতে পাই ভগৎ সিংকে সেই সময় খুঁজছে কিন্তু, ঠিক আছে, মানে তো এই সময় আমরা দেখি যে বটুকেশ্বর দত্ত এবং তোমার ভগৎ সিং এনারা দুজনে মিলে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম্বিং করে। এবং কোথার থেকে বোম্বিং করেছিলেন না, তোমার হচ্ছে যে আমরা দেখতে পাই ভিজিটার্স গ্যালারি থেকে এনারা কিন্তু বোম্বিং করে। তো ঘটনাটা কি ঘটে এখানে পয়েন্ট ওয়াইজ তোমাদের বলা আছে, একটু দেখে নাও সুন্দর করে। যে এই বোমটা থ্রো করেছিলেন হচ্ছে তোমার ভগৎ সিং, এবং ভিজিটার্স গ্যালারি অর্থাৎ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিজিটার্স গ্যালারি থেকে ইনি বোম্বিংটা করেছিলেন। এবং এবং প্যাম্পলেটসও আর কি তোমার আহ, এই সময় আর কি থ্রো করা হয়েছিল, ভিজিটার্স গ্যালারি থেকে প্যাম্পলেটও থ্রো করা হয়েছিল। এবং উনি হচ্ছে যে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা উনি সেই সময় দিয়েছিলেন। এবারে তোমরা আমাকে একটুখানি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে ইনকলাব জিন্দাবাদ এটা কে লিখেছিলেন। এই স্লোগানটা তো দেখো, এই স্লোগানটাকে ফেমাস করেছিলেন হচ্ছেন তোমার ভগৎ সিং, কিন্তু এই স্লোগানটা লিখেছিলেন কে? এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি লিখেছিলেন হচ্ছে তোমার হজরত মোহন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, আমরা ছোটবেলা থেকে এই গানটা শুনছি, তো এইটা লিখেছিলেন হচ্ছেন তোমার মোহাম্মদ ইকবাল, ঠিক আছে। হজরত মোহানি আমরা দেখতে পাচ্ছি যে ইনকলাব জিন্দাবাদ লিখেছিলেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, আহ, এই দুটো একটু ভালো করে মাথায় রাখবে। আর ভগৎ সিং এর লেখার একটা বইয়ের নাম একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে হোয়াই আই এম অ্যাথিস্ট, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আর আরেকটা প্রশ্নের অ্যান্সার আমাকে একটু কমেন্টে তোমরা জানাবে, এক্ষুনি মাথায় এলো যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए कातिल में है, এইটা লিখেছিলেন কে এবং এইটাকে ফেমাস করেছিলেন কে? আমি বলেই দিচ্ছি, রামপ্রসাদ বিসমিল এই স্লোগানটাকে, सरफरोशी की तमन्ना अब हमारे, এটাকে ফেমাস করেছিলেন এবং এটাকে লিখেছিলেন কে, আমাকে একটুখানি তোমরা কমেন্টে অ্যান্সার দেবে। আচ্ছা, তারপরে দেখো, বোধ ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কে অ্যারেস্ট করা হয়, কিন্তু ওনারা কোন রকম কোনো অপোজ করেন, ওনারা পুরোপুরিভাবে স্যারেন্ডার করে দেয়, ঠিক আছে। এবং ওনারা যেটা চেয়েছিলেন যে ওনারা বুঝতেই পেরেছিলেন যে ওনারা অ্যারেস্ট হবেন, এবং ওনারা ওনাদের যে মেসেজ সেটা আর কি তোমার হচ্ছে যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এর মাধ্যমে। যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইনসিডেন্টে কিন্তু বোম্বিং করলেও এই ইনসিডেন্টে কিন্তু কেউ হার্ট হননি, কারণ ভগৎ সিং চাননি যে কেউ হার্ট হোক, বা উনি, ওনার ইন্টেনশনই এটা ছিল না যে কাউকে হার্ট করার, তো যার জন্য ইনসিডেন্টে কেউ হতাহত হননি। এরপরে আমরা দেখতে পাই যে এই সময় ওনারা এই এক্সপ্লোশনের মাধ্যমে ওনারা যেটা বলতে চেয়েছিলেন যে এখানে আমরা কালাদেরকে শোনাতে এসেছি, যে যারা ডিফ তাদেরকে আমরা এখানে শোনাতে এসেছি, ঠিক আছে। যাই হোক, এইটা একটু মাথায় রাখবে, টু মেক ডিপ হিয়ার, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, এরপরে আমরা আসবো হচ্ছে তোমার ভগৎ সিং এর ডেট, কারণ ভগৎ সিংকে সেই সময় তোমার মানে উনি মোস্ট ওয়ান্টেড ছিলেন ওই লাহোর কনস্পিরেসি কেসের পর। তারপরে যখন উনি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম থ্রো করলেন, সেখানে কেউ হতাহত না হলেও ওনাকে এবং বটুকেশ্বর দত্তকে অ্যারেস্ট করা হয়। এবং আমরা যেটা দেখতে পাই যে ওনার বিরুদ্ধে কিন্তু কেস শুরু হয় বা ট্রায়াল শুরু হয়। জেপি স্যান্ডার্সকে হত্যার কেসে ওনাকে আর কি চার্জ করা হয়, মার্ডার অ্যাকিউজ করা হয় ওনাকে, হ্যাঁ। এবং আমরা যেটা দেখতে পাই যে আর অন্যান্য ফ্রিডম ফাইটার্সরাও এনার সাথে আর কি যুক্ত ছিলেন, যেমন সুখদেব, রাজগুরু, এনারাও যুক্ত ছিলেন। এরপরে আমরা যেটা দেখতে পাই যে ওনাদের ট্রায়াল যেটা সেটা শুরু হয়েছিল হচ্ছে তোমার জুলাই 1929 খ্রিস্টাব্দে।
এবং এই সময় আমরা দেখতে পাই যে সমস্ত যারা ফ্রিডম ফাইটার যারা ছিলেন তাদেরকে লাহোর সেন্ট্রাল জেলেই কিন্তু ইমপ্রিজেন্ট করে রাখা হয়। ঠিক আছে, এই জেলে গিয়ে আমরা দেখতে পাই যে সমস্ত প্রিজনার্সরা ইনক্লুডিং ভগৎ সিং এনারা কিন্তু প্রোটেস্ট শুরু করে। কেন না, আমরা দেখতে পাই যে তোমার যারা ইন্ডিয়ান প্রিজনার্স আছে তাদের সাথে যে ইল ট্রিটমেন্ট, বা যারা প্রিজনার্স তাদের সাথে ইল ট্রিটমেন্ট, হ্যাঁ, তাদের হচ্ছে তোমার খাবার দাবারের দিক দিয়ে বা তাদের থাকার দিক দিয়ে তাদের পরিবেশ একদম পুরোপুরি ভাবে মানে অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে রাখা হতো। তো এই যে ওই বন্দীদের সাথে পলিটিক্যাল প্রিজনার্সদের সাথে যে ইল ট্রিটমেন্ট, এইটার বিরুদ্ধে ওনারা কিন্তু গর্জে উঠেছিলেন। এবং ওনাদের যে দাবি যেটা ছিল সেটা হচ্ছে তোমার বেটার ট্রিটমেন্ট। ঠিক আছে, পলিটিক্যাল প্রিজনার্সদের সাথে বেটার ট্রিটমেন্ট। এই সময় আমরা দেখি যে বিভিন্ন তোমার সিনিয়র্স লিডাররা দেখা করতে আসেন, এবং মানে এই ফ্রিডম ফাইটার্সদের সাথে দেখা করতে আসেন ইনক্লুডিং ভগৎ সিং। এবং তারা নিজেদের আর কি মানে পেনও আর কি বা মানে ব্যক্ত করেন, এক্সপ্রেস করেন নয়, বা তাদের নিজেদের মনোভাবও এই সময় তারা ব্যক্ত করেছিলেন। যেমন আমরা দেখতে পাই যে জওহরলাল নেহেরু এই সময় কিন্তু এসেছিলেন। ঠিক আছে, এবং নিজের যে তোমার তাদের সাথে আর কি শেয়ারও করেছিলেন। যাই হোক, আমরা যেটা দেখতে পাই যে এই ইল ট্রিটমেন্টের প্রোটেস্টে ভগৎ সিং প্রায় 116 দিনের মতো উনি কিন্তু তোমার হচ্ছে যে ছিলেন, উনি কিন্তু তোমার হচ্ছে যে অনশনে ছিলেন। এবং তারপরে আমরা দেখতে পাই 116 দিন পর ওনার পিতা এবং অন্যান্য কংগ্রেস লিডারদের মানে অন্যান্য সিনিয়র কংগ্রেস লিডারদের রিকোয়েস্টে উনি কিন্তু এই ওনার যে ফাস্টিংটা বা ওনার যে অনশনটা এটা কিন্তু উনি করে নেন, মানে শেষ করে নেন এই সময়। তারপরে আমরা দেখতে পাই যে এই ট্রায়ালে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই তিনজনকে তোমার হচ্ছে যে ডেথ সেন্টেন্স দেয়া হয়। ঠিক আছে, ডেথ সেন্টেন্স দেয়া হয় এই সময়, এটা একটু মাথায় রাখবে। আর এবং অন্যান্য মানে অন্যান্য অনেক ইন্ডিয়ান লিডার্সরা এই সময় কিন্তু তোমার হচ্ছে যে সুখদেব, রাজগুরু এবং ভগৎ সিং ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের যে ডেথ সেন্টেন্স, এই ডেথ সেন্টেন্সটাকে আর কি তুলে নেওয়ার জন্য বা করবার জন্য, রিডিউস করবার জন্য ওনারা কিন্তু কান্ট্রি ওয়াইজ বিভিন্ন প্রোটেস্টও ওনারা করেছিলেন, বিভিন্ন ইন্ডিয়ান লিডার্সরা। কিন্তু এটা ফেইল্ড হয়, মানে শেষ পর্যন্ত ওনাদের এই ডেথ সেন্টেন্সটাই আর কি তোমার হচ্ছে যে কার্যকর থাকে এই সময়। আমরা যেটা দেখি যে ওনাদের তিনজনের জন্য যে অর্ডার যেটা রিলিজ করা হয়, সেই অর্ডার অনুযায়ী ওনাদেরকে এক্সিকিউট করবার যে ডেট বা ওনাদেরকে ফাঁসি দেওয়ার যে ডেট সেটা আর কি তোমার 23শে মার্চ 1931 খ্রিস্টাব্দে এটাকে কিন্তু তোমার হচ্ছে যে ধার্য করা হয়। আমরা দেখতে পাই যে এই ঘটনাটা 23শে মার্চ হলেও এই ঘটনা তোমার একদিন আগেই কিন্তু ঘটে গেছিল, বা একদিন আগেই কিন্তু ওনাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। কারণ ওনারা জানতেন যে যেই দিনকে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি হবে সেই দিনকে পুরো ভারতবর্ষ জুড়ে এমন কোনো ঘটনা ঘটতে পারে, জনমানুষ এতটাই ক্ষুব্ধ যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনাটা একটু ব্রিটিশদের পক্ষে খুব একটা সুখকর হবে না। তো যার জন্য ওনারা কিন্তু একদিন আগেই এই ঘটনাটা ঘটে। তারপরে আমরা যেটা দেখতে পাই যে ভগৎ সিংকে যখন আর কি করা হয়, ভগৎ সিংকে যখন আর কি হ্যাং করা হয়, সেই সময় উনি আহ স্লোগান দিতে থাকেন যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, মানে ডাউন উইথ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, মানে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম মুর্দাবাদ। ঠিক আছে, বা ব্রিটিশ রাজ মুর্দাবাদ। ঠিক আছে, এটা ওনার স্লোগান ছিল লাস্ট ওনাকে যখন হ্যাং করা হয় সেই সময়। আমরা দেখতে পাই যে 23শে মার্চ, যেহেতু এই দিনটাকে আর কি তোমার ওনাদের আর কি ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, এই কারণে এইটাকে আমরা মার্টার্স ডে, ঠিক আছে, শহীদ দিবস, তারপরে হলো তোমার সর্বদয়া দিবস, এই দিনগুলো হিসাবে আমরা পালন করি। কারণ এই দিনে আমরা সুখদেব, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু যে তোমার স্যাক্রিফাইস, সেগুলোকে আমরা তোমার হচ্ছে যে এই সময় মনে রাখি, বা এগুলোকে আমরা মনে করি এই দিনটায়। আচ্ছা, তো ভগৎ সিংকে যেটা আর কি তোমার ফেমাস ওনার যে নিক নেম যেটা করা হয়,
উনি যে নামে ফেমাস, ওনাকে যে নিকনেমটা বা ওনার এপিথেট, সেটা হচ্ছে শহীদ ভগৎ সিং বা শহীদে আজম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, শহীদে আজম এটা হচ্ছে ভগৎ সিং এর এপিথেট বা টাইটেল। তো ভগৎ সিং এর কিছু ইম্পর্টেন্ট কিছু কোট বা ভগৎ সিং এর কিছু ইম্পর্টেন্ট উক্তি এখানে দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এগুলো প্রত্যেক কটাই তোমাদের ইম্পর্টেন্ট জন্য, মানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আই সাচ এ লিমিটেড, আই এম সাচ এ লুনাটিক অ্যান্ড আই এম ফ্রি ইভেন ইন জেল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ওনার ছিল। দে মে কিল মি বাট দে ক্যান নট কিল মাই আইডিয়াস। তারা আমাকে মেরে দিতে পারে কিন্তু আমার আইডিয়াসকে তারা কিল করতে পারবে না। দে ক্যান ক্রাশ মাই বডি, আমার বডিকে তারা ধ্বংস করে দিতে পারে। দে উইল নট বি অ্যাবল টু ক্রাশ মাই স্পিরিট, আমার স্পিরিটকে তারা করতে পারবে না, ক্রাশ করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আই এম ফুল অফ অ্যাম্বিশন, হোপ, charm of life, but I can renounce everything at the time of need. ঠিক আছে, খুব ভালো এই কোটেশন গুলো একটু ভালো করে মাথায় রাখবে। এই কোটেশন গুলো তুলে তুলে কিন্তু তোমাদের এক্সামে আসে। তারপর ওনার এটা দেখো যে the reef has to hear, the sound has to be very loud। ঠিক আছে, এটা একটু আগেই তোমাদেরকে পড়াচ্ছিলাম আমি। তারপরে দেখো বোমস অ্যান্ড পিস্তলস ডোন্ট মেক এ রেভলিউশন, মানে বোমস এবং পিস্তলের দ্বারা একটা রেভলিউশন বা একটা বিপ্লব কিন্তু হয় না। দ্য সোর্ড অফ রেভলিউশন ইজ সার্পেন্ট অন দ্য ওয়েটিং স্টোন অফ আইডিয়াস। তো এই যে তোমার বিপ্লবের যে তোমার এ বিপ্লবের যে তোমার তরোয়াল, সেটাকে সার্ভ বা সেটাকে আর কি তোমার হচ্ছে যে মানে সেটাতে ধার দিতে হয় হচ্ছে আইডিয়ার স্টোনের দ্বারা। ঠিক আছে, বা বিভিন্ন চিন্তা ভাবনার দ্বারা। তো এটা ছিল হচ্ছে আমাদের ভগৎ সিং সম্পর্কে ক্লাস। আশা করি তোমরা অনেক কিছু এখানে জানতে পেরেছো, এবং এখানে কিছু ভগৎ সিং এর ফটোগ্রাফস এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আহ এখানে এর মধ্যে এই ফটোগ্রাফসটা হচ্ছে তোমার ওনার, উনি যখন প্রথমবারের জন্য জেলে ছিলেন সেই সময়কার। এটা হচ্ছে উনি যখন ন্যাশনাল কলেজে উনি যখন পড়ছেন লাহোরের, সেই সময়কার ফটো। মানে সেই সময় উনি ড্রামার সাথেও যুক্ত ছিলেন। হ্যাঁ, ওখানে ড্রামার এর সাথেও যুক্ত ছিলেন। তো সেই ড্রামার যেসব স্টুডেন্টরা আর কি ছিল, যুক্ত ছিল, তাদের সকলের একটা ছবি তো ভগৎ সিং এর মধ্যে আছে। তো ভগৎ সিং এর ছোটবেলাকার ছবি, এবং ছবিটা তো তোমরা সকলেই জানো যে ওনার সব থেকে বিখ্যাত একটা ছবি। তো দেখো, ভগৎ সিং এর এই ক্লাসটা আমাদের ছিল, অর্থাৎ আলোচনা আমাদের ছিল। আশা করি ক্লাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে, এবং এখান থেকে তোমরা যে ইনফরমেশন গুলো পেয়েছো, সেই ইনফরমেশন গুলো আশা করি তোমাদের বিভিন্ন এক্সামের জন্য প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। তো ইনফরমেশন গুলো একটু দেখে রেখো, বিশেষ করে ওনার যে উক্তিগুলো যেগুলো ছিল, সেই প্রত্যেক কটা উক্তি কিন্তু ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা আমরা এত দূর অব্দি রাখছি। পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য কোনো ফ্রিডম ফাইটার্সের জীবনী নিয়ে বা তাদের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব, বা তাদের জীবন সম্পর্কে আমরা আলোচনা করব, বা তোমার আমাদের যে ডাব্লিউবিসিএস এর যে আমরা যে প্রিলিমস এর যে প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করছি, সেই সিরিজটা আমরা কন্টিনিউ রাখবো। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট বা আরো কিছু তথ্যবহুল ক্লাস আমরা আনতে চলেছি। অবশ্যই পরের ক্লাসের জন্য তোমরা পরের ক্লাসে অবশ্যই তোমরা পরের ক্লাসটাও তোমরা দেখো, এবং প্রথম ক্লাসে তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, প্রথম ক্লাস একদম হিস্ট্রিপিডিয়ার, সেই ক্লাসে তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, সেটার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। অনেকটাই আমি সাপোর্ট পেয়েছি, এবং আশা করি তোমাদের এই সাপোর্টটা বজায় থাকবে। তবুও তোমাদেরকে আমি বলবো যে ক্লাসগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আহ, এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবে। সব চ্যানেলটা তোমাদেরই, তোমরাই এটাকে শেয়ার করো। চলো, আজকের ক্লাসটা আমরা এত দূর অব্দি রাখছি। পরবর্তী ক্লাসে আরো অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য করে খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। শাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।